ওয়েলকাম টু লার্নিং ইনসাইট। তো আমাদের জিএসটির জন্য ধারাবাহিকভাবে আমরা যে মডেল টেস্টগুলো নিচ্ছিলাম, সেই মডেল টেস্টের আজকে 6 নাম্বার মডেল টেস্ট। এবং আমাদের পরীক্ষার আর যেহেতু বেশি বাকি নেই, সুতরাং আমাদের ওইভাবে আর মডেল টেস্ট নেওয়ার আমরা সুযোগ পাচ্ছি না। এই জন্য আজকের মডেল টেস্টে আমি আসলে চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিটের যে ইংলিশ কোশ্চেনটা ছিল, সেই ইংলিশ কোশ্চেনটা ইনক্লুড করেছি। এবং এই ইংলিশ কোশ্চেনে যেহেতু অনেক গ্রামার আছে, এবং আগের যে মডেল টেস্ট লাস্ট 2টা নিয়েছিলাম এবং তার আগেরগুলোতে, অর্থাৎ প্রথমে 1 থেকে 3 পর্যন্তই গ্রামার ছিল এবং মুখস্থ আইটেম সমানভাবে ছিল, কিন্তু লাস্ট 2টাই অবশ্য আমাদের মুখস্থ আইটেম বেশি দেওয়া হয়ে গেছিল। এই জন্য আমি লাস্টেরটাই আজকে একটু গ্রামার কভার করার চেষ্টা করেছি এবং অনেক অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট প্রশ্ন আসছে। তো আপনারা পরীক্ষা অংশগ্রহণ করে একটু দেখেন কেমন প্রশ্নগুলো কেমন এবং আপনাদের প্রস্তুতি কেমন হলো সেটা মিলিয়ে দেখতে পারেন। এবং গতদিন যারা পরীক্ষায় অংশগ্রহণ করছিল, অর্থাৎ তাদের জন্য হয়তো একটা ভালো বিষয় থাকতে পারে যারা আমার পরীক্ষা অংশগ্রহণ করছে এবং সিইউর বি ইউনিটে অংশগ্রহণ করছে। কারণ আমার এখান থেকে একটা অ্যানালজি অ্যানালিসিস করছিলাম অ্যাকিলিস হিলস। তো লাস্ট যেটা আপনারা অংশগ্রহণ করছেন না তারা অবশ্য জানেন। তো এইটা থেকে সরাসরি আর কি সিইউ বি ইউনিটের কোশ্চেনও আসছে। তো দেখবো আমরা ইংলিশ কোশ্চেন থেকে। আমি প্রথমে শুরু করি। প্রথমে আমাদের যে কোশ্চেনটা আসছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট থেকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নট আছে। তো প্রথম অংশ যদি নট থাকে এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট, এবং নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা জানি নিদার অথবা ইদার ব্যবহৃত হয়। ঠিক আছে, তো নিদার সামনে ব্যবহৃত হয়। তো কোশ্চেন নাম অপশন এ তে নিদার ইদার কিছুই নেই। তো পরে আর 3টা অপশন আছে। ঠিক আছে, তো নিদার আছে, ডি নাম্বারে নিদার আছে, সমস্যা নেই। কিন্তু নিদারের ক্ষেত্রে আমরা জানি আগে বসলে নিদারের ক্ষেত্রে অক্সিলারি সামনে বসে, তারপরে সাবজেক্ট বসে, কিন্তু এখানে তো সাবজেক্ট আগে বসে গেছে, সুতরাং ডি নাম্বার রং। এখানেও একই ভুল হয়েছে। তো যেহেতু কোনোটাই নেই, এই জন্য নর, ডাস, হি, চিট, পিপুল। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে রাইট আনসার। আর যেহেতু নর নিজেই নেগেটিভ, এই জন্য ডাজের সাথে আর নট নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। তো নেক্সটে চলে আসবো। নেক্সটের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোশ্চেনটা আসছে হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তো এই কোশ্চেন আমরা দেখতে পাবো 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট। তো আমরা এক্ষেত্রে একটা রুলস জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। রুলসটা হলো নন মেজরিটি ফ্রাকশন পার্সেন্ট, নন মেজরিটি ফ্রাকশন পার্সেন্টেজ, অর্থাৎ এখানে পার্সেন্ট আছে। তো এই পার্সেন্টের জায়গায় যদি নন থাকে, মেজরিটি থাকে, ফ্রাকশন থাকে, পার্সেন্ট থাকে, সেই ক্ষেত্রে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ঠিক আছে, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। তো এখানে যদি নন মেজরিটি ফ্রাকশন পার্সেন্টেজ বা যদি এরকম হতো অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, তাহলে নাউন প্রোনাউন প্লুরাল হতো, ভার্ব হতো সিঙ্গুলার। তাহলে আমরা রুলসটা একটু মনে রাখবো, অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এদের পরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। আর ফ্রাকশন অফ, পার্সেন্টেজ অফ, মেজরিটি অফ, নান অফ, এগুলো যদি থাকে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এখানে যে কোশ্চেন আসছে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে পরবর্তী সাবজেক্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট। তাহলে অ্যাসাইনমেন্ট হলে ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা, হ্যাভ হচ্ছে প্লুরাল, ইজ হচ্ছে সিঙ্গুলার রাখলাম, সমস্যা নাই। হ্যাভ বিন ফিনিশড প্যাসিভ, ওকে, হ্যাভ বিন ফিনিশড, ওকে। এটা হ্যাভ হচ্ছে প্লুরাল, এই জন্য কাটা। তাহলে আর ইজ হচ্ছে ফিনিশ। তো এখানে যেহেতু সাবজেক্ট অ্যাসাইনমেন্ট নিজে করতে, অ্যাসাইনমেন্ট নিজে কাজ করতে পারে না, ভার্বের কাজটা ফিনিশটা অ্যাসাইনমেন্ট নিজে ফিনিশ করতে পারে না, কেউ না কেউ করে, এই জন্য ভার্বটা হবে প্যাসিভ, এই জন্য অ্যান্সার হবে এ নাম্বার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে আসি। এখানে একটা বিষয় আছে বোঝার, সেটা হচ্ছে কোয়াইট, একটা ওয়ার্ড আছে এখানে। তো কোয়াইটের কিছু বিষয় আছে। একটা হচ্ছে কিউ ইউ আই টি, এই কুইট মানে হচ্ছে ছেড়ে দিয়া, এটা হচ্ছে ভার্ব। আর এই কোয়াইটটা মানে হচ্ছে সম্পূর্ণ। ঠিক আছে, সবাইকে বোঝাই এই কোয়াইটটা, এটা একটা অ্যাডভার্ব। আর যদি অ্যাডজেক্টিভ বলি, কিউ ইউ আই ই টি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর এটা মানে বোঝাই হচ্ছে, ওকে, তো এটা মানে বোঝাই হচ্ছে চুপ থাকা, বলে না কোয়াইট। তো এইটা হচ্ছে চুপ থাকা, কিউ ইউ আই টি ই টি, কোয়াইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা মানে হচ্ছে চুপ থাকা। কিউ ইউ আই টি, এই কোয়াইট হচ্ছে ভার্ব, আর এই যে কোয়াইট এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, কোয়াইট এ ফিউ, এবং এটার মানেও তো জানি, এই কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ, এটা মানে হচ্ছে চুপ থাকা, আর এই ভার্বটার মানে হচ্ছে ছেড়ে দেওয়া, কুইট। ওকে,
তো কোয়াইট এ ফিউ পিপুল ইন আওয়ার কান্ট্রি ফেল। তো আমরা জানি ফেল এমন একটা ওয়ার্ড যে ভার্বের পরে, যেই ওয়ার্ডের পরে 2+V1 বসে। তো দেখি কোনটার পরে 2+V1 আছে। ওকে, এই যে সি নাম্বার আর ডি নাম্বারের পরে V1 আছে, কিন্তু এখানে হচ্ছে প্যাসিভ হয়ে গেছে, আমাদের এখানে প্যাসিভ লাগবে না, আমরা অ্যাক্টিভে অ্যান্সার করে ফেলতে পারবো। নেক্সট কোশ্চেন, স্পোর্টস পিপুল শুড মেইনটেন। ওকে, এখানে একটা আর্টিকেল থেকে কোশ্চেন আসছে, তো আর্টিকেলটা হচ্ছে ওয়েল ব্যালেন্সড ডায়েট, তাহলে হবে এ ওয়েল ব্যালেন্সড ডায়েট, আর এগ হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলের ক্ষেত্রে কি হয় অ্যান, তাহলে এ ওয়েল ব্যালেন্সড ডায়েট অ্যান্ড হ্যাভ অ্যান এগ ইন দ্য মর্নিং। নেক্সট কোশ্চেন, টু হোয়াট, তো এখানে একটা গ্যাপ আছে এবং এখানে আরেকটা গ্যাপ আছে। তো ড্যাশ হোয়াট এক্সটেন্ট ডাজ হার বুক ডিল। তো আমরা জানি ডিলের সাথে কোন প্রিপোজিশন বসে, ডিল উইথ, আর হোয়াটের পূর্বে সাধারণত টু বসে, তাহলে কি হবে টু আর উইথ, তাহলে টু হোয়াট এক্সটেন্ট ডাজ হার বুক ডিল উইথ দ্য প্রবলেম অফ এয়ার পলিউশন। নেক্সট কোশ্চেন, নিদার, তো এখানে হচ্ছে ট্যাগ কোশ্চেন আছে, তো ট্যাগ কোশ্চেন করতে গেলে একটু দেখি নিদার অফ। তো আমরা কি বলছিলাম একটু আগে, অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এদের পরে নাউন প্রোনাউন প্লুরাল, দেখেন নাউন প্রোনাউন প্লুরাল আর ভার্ব হয়েছে সিঙ্গুলার, ঠিক আছে। কিন্তু ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের তো পরবর্তী সাবজেক্ট অনুযায়ী এখানে আর নট বসাতে পারবো না, কারণ এখানে অলরেডি নিদার আছে, নট বসাতে পারবো না, ঠিক আছে। তো এখানে ভার্ব আছে ওয়াজ, তাহলে আমাদের ওয়াজ ওয়ার এই দুইটার ভিতরে একটা নিতে হবে, ডিড নিতে পারবো না, তাহলে কি হবে ওয়ার দে, ঠিক আছে। দ্য ম্যান, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন থেকে কোশ্চেন, তাহলে আয়ের পরে একটা গ্যাপ আছে, উইথের পরে একটা গ্যাপ আছে, ঠিক আছে। তো এখানে একটা কমা হবে এবং এখানে একটা কমা হবে, ঠিক আছে। তো দেখি এখানে কি আছে, তো এখানে আছে আয়ের পরে নিশ্চয়ই এম হবে অথবা ওয়াজ হবে, তো আই ওয়াজ ঠিক আছে, আই কেন ঠিক আছে, আই ওয়ারও ঠিক আছে, আই ওয়ার তো ঠিক নেই, এটা ভুল, আই ওয়াজ ঠিক আছে। এখন বলা হচ্ছে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপে ভার্বটা কি হবে, তো দুই কমার মাঝে যতটুকু অংশ রয়েছে, এই প্রথম কমার আগে সাবজেক্ট এবং পরের কমার পরে আসবে ভার্ব, তাহলে নিশ্চয়ই এই কমার পরে যে ভার্বটা বসবে তার সাবজেক্ট হচ্ছে দা ম্যান, ঠিক আছে। তাহলে দা ম্যানের ভার্ব কখনো ওয়ার হতে পারে না, ওয়াজ হতে পারে, তবে এখানে ওয়ারের কারণে অলরেডি সি আগেই কাটা হয়ে গেছে, তাহলে অ্যান্সার কি হবে ওয়াজ টকিং অ্যান্ড ওয়াজ, তাহলে দ্য ম্যান হুম আই ওয়াজ টকিং উইথ, দ্য ম্যান ওয়াজ দ্য ডিন, ঠিক আছে। তাহলে দ্য ম্যান ওয়াজ দ্য ডিন, তো দুই কমার অংশটুকু যদি এই যে দুই কমার অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু একটা সেন্টেন্স হয়, দ্য ম্যান ওয়াজ দ্য ডিন অফ আওয়ার ফ্যাকাল্টি, তো এটা হচ্ছে অ্যাপোজিটিভ। তো মাঝখানের অংশে আয়ের পরে একটা ভার্ব এবং দুই কমার পরে আগে থাকবে সাবজেক্ট এবং পরে থাকবে ভার্ব। ক্লিয়ার? যদি ক্লিয়ার না থাকেন কমেন্ট করলে আমি আবার ক্লিয়ার করে দেবো। এবং এর মাঝে আরেকটা কথা বলে রাখতে চাই, অনেকে অনেক রকম, আমি অনেক কমেন্টস পাচ্ছি অনেক কিছু, অনেক বিষয় জানার জন্য, আসলে আমার একটু সময় দেওয়া লাগবে, মানে একটু সময় না দিলে এগুলো আসলে মানে একটু সময় লাগে, অ্যানালিসিস করে অনেক কিছু ক্রিয়েট করা লাগে বা অনেক কিছু করা লাগে, তো একটু সময় দেওয়া লাগবে, তারপর আমি এগুলো আস্তে 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 দিতে পারবো, একবার আসলে দেওয়া সবকিছু পসিবল না। ওকে, অনলি হোয়েন ইচ, ওকে এখানে একটা গ্যাপ হবে, ঠিক আছে, এখানে একটা গ্যাপ হবে আর হচ্ছে এখানে একটা গ্যাপ হবে, মিস হয়ে গেছে এখানে। তো অনলি হোয়েন ইচ অফ, অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, একটু আগে রুলস বলছিলাম, অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এদের পরে নাউন প্রোনাউন প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে গ্যাপের এখানে ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব কোথায় কোথায় আছে, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ফিনিশেস এতটুকু ঠিক আছে। এবং একটা হচ্ছে ক্যান হচ্ছে মডাল অক্সিলারি, তাহলে মডাল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে, অন্যগুলো ভুল। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমি করলে বলে দেবো। মাই ওয়াইফ ড্যাশ আছে এখানে, ঠিক আছে, এখানে ড্যাশ হবে, এখানে ড্যাশ হবে না অ্যাকচুয়ালি। মাই ওয়াইফ ড্যাশ দ্য ডিনার বিকজ আই হ্যাড অলরেডি কুকড ইট, তাহলে এখানে কি হবে ডিডেন্ট হ্যাভ টু কুক। আমরা জানি বিকজ এর ক্ষেত্রে বিকজ এর পরে যদি পাস্ট পারফেক্ট হয়, বিকজ এর পরে যদি পাস্ট পারফেক্ট হয়, বিকজ এর পূর্বে হবে পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে, পাস্ট পারফেক্ট, এটা যদি পাস্ট পারফেক্ট হয় এটা হবে পাস্ট ইনডিফিনাইট। এবং এই সকল রুলস আমার যে ইংলিশের গ্রামারের 1 ঘন্টার একটা রুলস আছে, সি ইউনিটে ইংলিশ প্রিপারেশন কমপ্লিট গাইড, সেখানে সব রুলস অ্যানালাইসিস করে দিয়েছে স্ট্রাকচার সহ, এখানে একটু দেখে নিলে পাবেন। তো নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার থেকে, তো গ্যাপের পরে একটা ভার্ব আছে, তাহলে নিশ্চয়ই এখানে V3 অথবা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হবে, এবং যেই এখানে যেই V3 অথবা ভার্ব প্লাস আইএনজি থাকবে সেটার কাজ হচ্ছে এই পাশের এই সাবজেক্টটা করবে, তাহলে হি স্পেন্ডিং। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হবে, হ্যাভিং স্পেন্ট 2 months at sea হি কেম ব্যাক হেলথিয়ার দেন এভার,
ওকে, হ্যাভিং স্পেন্ট, হ্যাঁ সেখানে সময় কাটিয়েছিল, হ্যাভিং স্পেন্ট সময় কাটিয়েছিল অর্থে। ওকে, তো দেয়ার ওয়ার, আমরা জানি দেয়ার হেয়ার দেয়ার এর পরে আসলে ওয়ার বসবে না আর বসবে, ইজ বসবে, সেটা ডিপেন্ড করে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। এই দেয়ার হেয়ার অনুযায়ী দেয়ার আর দেয়ার এর পরে আর বসবে, এটা কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই, অর্থাৎ দেয়ার এর পরে আরও বসতে পারে, ইজও বসতে পারে, এখানে দেয়ার এর কোনো রোল নাই, রোলটা হচ্ছে পরবর্তী সাবজেক্টের। তো এই যে টু রয়েছে এই জন্য এখানে ওয়ার বসছে। ওকে, আরেকটা আমি যে গ্রামার দিছিলাম সেই গ্রামারে বলে দিছিলাম আসলে যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আসলে দা বসে, দা হাইয়েস্ট। তো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, কিন্তু দা আবার দুইটা ডিগ্রির ক্ষেত্রে বসতে পারে, হচ্ছে দা প্লাস কম্পারেটিভ ডট ডট দা প্লাস কম্পারেটিভ। এটা আমার একটা মডেল টেস্টে ছিল, সেটা অলরেডি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে কোশ্চেনে চলে আসছে, দা প্লাস কম্পারেটিভ ডট ডট দা প্লাস কম্পারেটিভ। এবং আমার যেই গ্রামারের ভিডিও আছে সেখানে বলা আছে কম্পারেটিভ ডিগ্রি দুই, কম্পারেটিভ ডিগ্রি করবে দা দুই রুলস এর ক্ষেত্রে বসে, একটা হচ্ছে দা প্লাস কম্পারেটিভ ডট ডট দা প্লাস কম্পারেটিভ, আর একটা হচ্ছে দুইয়ের ভিতর তুলনা করতে, সেই ক্ষেত্রে এই যে দা স্মলার দেন, ঠিক আছে, দা স্মলার অফ। তাহলে দা স্মলেস্ট হবে না, যেহেতু দুইয়ের ভিতর তুলনা করছে, দা স্মলেস্ট হবে না, দুইয়ের অধিক হলে স্মলেস্ট হতো, দুইয়ের ভিতর তুলনা করলে কম্পারেটিভ ডিগ্রি। দা স্মলার অফ দেম, যেহেতু এখানে দেখেন দুইটা ফাইনাইট ভার্ব আছে, এই যে একটা ফাইনাইট ভার্ব আর এই যে একটা ফাইনাইট ভার্ব, তো দুইটা ফাইনাইট ভার্ব থাকলে আপনি তো একটা ক্লজ মার্কার লাগবে, তো এখানে তো ক্লজ মার্কার নেই, দার আগে স্মলার আছে, ঠিক আছে, তাহলে এখানে এই যে ক্লজ মার্কার হুইচ আছে, এই জন্য অ্যান্সার এটা হয়েছে। নেক্সট কোশ্চেন, টিভি হ্যাজ নাম্বারাস অ্যাডভান্টেজ। ওকে, টিভির নাম্বারাস অ্যাডভান্টেজ আছে এবং ড্যাশ ইট হ্যাজ ফিউ ডিসঅ্যাডভান্টেজ, তাহলে এখানে কি বসবে অ্যাকচুয়ালি? তো এটা অ্যান্সার না, সো হতে পারে না, এটা হতে পারে থাকা সত্ত্বেও, অনেক অ্যাডভান্টেজ থাকার সত্ত্বেও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তো এটার মিনিং হইতে পারে এ অথবা সি। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে অধিকাংশ 99.9% পরীক্ষা হলে যে ডেসপাইট দিয়ে আসবে, কিন্তু এখানে আসলে ডেসপাইট হবে না। তার একটা কারণ হচ্ছে ডেসপাইট কিন্তু ক্লজ মার্কার না, ডেসপাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট, এখানে কিন্তু এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আসলে ডেসপাইট বসাই, যেখানে একটা ভার্ব থাকে, আমাদের কিন্তু এখানে দুইটা ভার্ব আছে, এই যে হ্যাজ একটা ফাইনাইট ভার্ব, হ্যাজ একটা ফাইনাইট ভার্ব এবং এখানে হ্যাজ আর একটা ফাইনাইট ভার্ব, তো দুইটা ফাইনাইট ভার্ব থাকলে আমাদের ক্লজ মার্কার লাগবে, এবং ডেসপাইট আর ইনস্পাইট অফ ক্লজ মার্কার না, এগুলো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি কারোর কোনো কনফিউশন থাকে আমার ভিডিও আছে ইংলিশের, ওইখানে আপনার প্রথমেই ডেসপাইট আর ইনস্পাইট সম্পর্কে সবকিছু আলোচনা করে দেওয়া আছে। তারপর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করলে বলে দিব। মাই কাজিন আর্নস টুয়াইস, তো টুয়াইস এর ক্ষেত্রে মনে রাখবেন টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ, আর তুলনা করা হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট, যদি অবজেক্টের সাথে তুলনা করা হতো তাহলে অবজেক্ট বসতো, ঠিক আছে। মাই কাজিন একটা সাবজেক্টিভ, তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে এখানে। আর টোয়াইস এর ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ, এর জন্য অ্যাজ সুন অথবা অ্যাজ মেনি বসে নাই। নাইদার হার হিমসেলফ নর, আচ্ছা নিদার নর ইদার অর এর ক্ষেত্রে মনে রাখবেন সবচেয়ে ভার্বের সবচেয়ে কাছাকাছি ইদার অর নিদার নর অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে বিষয়গুলো আছে এদের ক্ষেত্রে সবচেয়ে কাছাকাছি যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, নিদার নর ইদার অর, নিদার নর ইদার অর, ঠিক আছে। এই যেগুলো আছে নট অনলি বাট অলসো, এইগুলোর ক্ষেত্রে এই যে কাছাকাছি যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী ভার্ব বসবে, তো এটা হচ্ছে প্লুরাল স্পেকটেকুলার্স, এই জন্য আওয়ার বসছে। মোস্ট গার্লস ইন আওয়ার কান্ট্রি, তো এখানে দেখেন অ্যাফ্রেইডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ, তো কোনোটার সাথে অফ নাই, এই জন্য প্রত্যেকটা ভুল, আর এটা রাইট। আর অফের পরে ভার্বের আইএনজি অথবা জিরান বসে। দ্য ফিজিশিয়ান ইনসিস্টেড, ওকে ইনসিস্ট, তো ইনসিস্ট হচ্ছে একটা সাবজেক্টিভ ভার্ব, এবং সাবজেক্টিভ ভার্বের পরে যদি দ্যাট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ এস ইএস আইএনজি ইডি ভি3 কোনো কিছুই হয় না, তাহলে ভার্বের বেস ফর্ম, এই জন্য টেস্ট হচ্ছে রাইট অ্যান্সার। জামিলা হ্যাজ নট ভিজিটেড ইয়েট, ঠিক আছে। তাহলে এটা আমরা একটা দেখতে পাচ্ছি নেগেটিভ হচ্ছে আমাদের নেগেটিভ এগ্রিমেন্ট, এবং নেগেটিভ এগ্রিমেন্ট অনুযায়ী নিদার বসবে অথবা ইদার বসে লাস্টে, তো ইদার ফার্স্টে বসে গেছে এর জন্য ভুল, নিদার ইদার কিছুই নেই, নিদার ইদার কিছুই নেই, নিদারের পরে অক্সিলারি বসছে, তারপরে সাবজেক্ট বসছে, সুতরাং এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আই আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ হ্যাড এ ব্যাড ডে বাট পুল ইউর সেলফ টুগেদার অ্যান্ড গেট অন উইথ ইউ হেয়ার, এখানে পুল ইউর সেলফ টুগেদার মানে কি বোঝানো হচ্ছে? তার মানে হচ্ছে ওর একটা খারাপ দিন গেছে, এবং পুল ইউর সেলফ টুগেদার এটা বলা হচ্ছে কারণ কি খারাপ দিন গেলেও তুমি শান্ত থাকো, তাহলে এটা হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের একটা ইডিয়ম ফ্রেজ, ঠিক আছে। আর ইডিয়ম ফ্রেজের মানে হচ্ছে টু কাম ডাউন অ্যান্ড বিহেভ নরমালি। নেক্সট কোশ্চেন, ফুড সাপ্লাই অ্যাপ্রুভড টু বি দ্য নেশনস অ্যাকিলিস হিল, এই কোশ্চেনটা গত
কোশ্চেন আমি দিয়েছিলাম এবং এই কোশ্চেনও ইনক্লুড করছি, কারণ এই কোশ্চেনের অধিকাংশ কোশ্চেনই হচ্ছে সিইউ বি ইউনিটের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা দেওয়ার মানে হচ্ছে আমি পরীক্ষার আগের দিন এই অ্যাকিলিস হিলস সম্পর্কে আলোচনা করছিলাম, এই জন্য আমি দিয়েছি। তো এর আগের দিন এটা সম্পর্কে আমি গল্পও বলে দিয়েছি একটা সিনেমার, তো উইকনেস অর ভালনারেবল পয়েন্ট। ওকে, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ কোভিড-19 মহামারী নানাভাবে শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে, তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন হবে কোভিড-19 প্যান্ডেমিক হ্যাজ এফেক্টেড দ্য এডুকেশন সিস্টেম ইন ভেরিয়াস ওয়ে। এফেক্টেড হচ্ছে আমাদের ভার, ঠিক আছে, আর ইফেক্ট হচ্ছে ইফেক্টের আগে যদি দা ব্যবহার করি তাহলে নাউন হয়ে যাবে। ওকে, এখানে কয়েকটা ওয়ার্ডের শেষে দাগ দেওয়া রয়েছে, এটা হচ্ছে পিন পয়েন্ট অফ ইরর, এবং কোনটা ভুল সেটা বের করতে হবে। এখানে দেখেন দুইটা ওয়ার্ড পর পর দেওয়া আছে এবং দুইটা হচ্ছে ক্লোজ মার্কার, সুতরাং এটা হচ্ছে ভুল। এটা হবে অপশন এ, বি, সি, ডি, নো ইরর, ঠিক আছে। তো রাইট অ্যান্সার কোনটা হবে? এটা ভুল। উইলিয়াম শেক্সপিয়ার ইজ নট অনলি প্রলিফিক বাট টু, তাহলে আমরা জানি নট অনলির সাথে কি বসে? বাট অলসো, তাহলে বাট টু হবে না, টু ডট ডট টু বসে। ঢাকা ইউনিভার্সিটি সিউনিটের কোশ্চেন এবার আসছিল, এবং এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, 23 নাম্বার কোশ্চেন। এখানে আমাদের কোনো কিছু দেখা লাগবে না, আমরা জানি কয়েকটি নাউনের পূর্বে কয়েকটি ওয়ার্ডের সাথে যদি হাইপেন যুক্ত থাকে তাকে বলা হয় হাইপেনেটেড অ্যাডজেক্টিভ, এবং হাইপেন যুক্ত ওয়ার্ড যেহেতু কয়েকটি ওয়ার্ড হাইপেন দ্বারা যুক্ত আছে, এই জন্য যেহেতু অ্যাডজেক্টিভ বলা হচ্ছে এবং অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইয়েস বসে না, সুতরাং এই যে এস বা ইয়েস বসছে এটা হচ্ছে ভুল। আর এখানে এস বা ইয়েস বসে নাই, তবে হার্টের পরে হার্টস হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন এই যে এ আছে, তাহলে এখানে হার্টস বসতে পারবে না, হার্ট হবে A4 চেম্বার হার্ট। এবং এই সম্পূর্ণ গ্রামারের ডিটেলস আলোচনা করা আছে, পুরো 1 ঘন্টার একটা ভিডিও আছে গ্রামার সম্পর্কে, যদি জানতে চান স্ট্রাকচার সম্পর্কে সহজ রুলস সব এখানে বলা দিয়ে আছে, ওইখানে একটু দেখে নেবেন। এবং এই রুলসটা আমি বারবার দিতে যাচ্ছিলাম, বাই প্লাস ফিউচার টাইম যদি থাকে, বাই প্লাস যদি ফিউচার টাইম থাকে, একটু খেয়াল করবেন রুলসটা, তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স বসে, ঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্স বসবে, ঠিক আছে। তো এখানে উইল হ্যাভ V3 হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে বাই প্লাস ফিউচার টাইম যদি থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে বাই 2010। ওকে, পিরিয়ড টু মানে কি? পিরিয়ড টু মানে হচ্ছে বিফোর, আগে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। অ্যাকাউন্টিং আমাদের ইংলিশের পার্টটা শেষ, এবং অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে আমাদের কোশ্চেনটা আজকে খুবই সবই ইউনিভার্সিটির কোশ্চেন, এবং ম্যানেজমেন্টের কোশ্চেন আজকে অনেক কোশ্চেন দেওয়া হয়েছে পসিবল। তো আপনারা আসলে চেষ্টা করবেন একটু 1 থেকে 6 সম্পূর্ণ যেই মডেল টেস্টগুলো আছে 1 থেকে 6 সম্পূর্ণ করার জন্য। ইংলিশের সাজেশন, অ্যাকাউন্টিং এর সাজেশন, আসলে আলাদা করে আর সাজেশন অনেকে চাচ্ছেন দেওয়ার তো কিছু নেই, এগুলো অলরেডি বানানো আছে আমার, তো এগুলো একটু দেখে নেবেন একটু ভালো করে। তো লুকা প্যাসিলিও রচিত গ্রন্থটি সর্বপ্রথম কোন ভাষায় রচিত হয়? এটা হবে ল্যাটিন ভাষা। নিচের কোনটি হিসাব বিজ্ঞানের গুণবাচক বৈশিষ্ট্য? ওকে, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের গুণবাচক বৈশিষ্ট্য? গুণবাচক বৈশিষ্ট্য হবে যথাকালীনতা। গুণবাচক বৈশিষ্ট্যগুলো কি কি? সময়ানুবর্তিতা বা যথাকালীনতা, প্রাসঙ্গিকতা, তুলনাযোগ্যতা, বোধগম্যতা, সহজবোধ্যতা, এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের গুণগত বৈশিষ্ট্য। প্রারম্ভিক দেনাদার ছিল কত? অঙ্কটা করে দিই। প্রারম্ভিক দেনাদার ছিল, আচ্ছা কোশ্চেনে চলে আসবো সবার প্রথমে আমরা, ঠিক আছে। তো কোশ্চেনে এখানে কি বলছে যে সমাপনী দেনাদার কত? তো সমাপনী দেনাদার করতে গেলে প্রারম্ভিক দেনাদার আমাদের দেখতে হবে কত। ওকে, 11,500 টাকা বিক্রয় করছি। তো বিক্রয় করলে আমার দেনাদার নিশ্চয়ই কি হবে? বিক্রয় করলে আমার দেনাদার বাড়বে না কমবে? বিক্রয় করলে নিশ্চয়ই আমার দেনাদার বাড়বে, তাহলে 48,000। এটার আমি লিখবো না, কারণ এখানে এই অ্যামাউন্টটা বড়, আবার এই অ্যামাউন্টটাও বড়, এই দুইটা অ্যামাউন্টের ভিতরে আমি কাটাকাটি করে ফেলবো, লাস্টে এই অ্যামাউন্টের সাথে যোগ বিয়োগ করবো, এটা যেহেতু আমাদের ব্যালেন্স। ওকে, তাহলে বিক্রয় করছি আর দেনাদার হইতে পেয়ে গেছি। তো দেনাদারের কাছ থেকে যদি আমি টাকা পেয়ে যাই, যে দেনাদার থেকে গ্রহণ করছি আমি 45,000 টাকা, তাহলে সেটা তো আমার আর প্রাপ্য হিসাবে থাকবে না, তাহলে এই 45,000 আর 48,000 কাটাকাটি করতে হবে। তো এটা আমাদের কি ছিল? যোগ ছিল, আর এখান থেকে টাকা পেয়ে গেছি, তাহলে তো আর আমি দেনাদারের সাথে আর ইনক্লুড করতে পারবো না, তাহলে কাটাকাটি করলে কত থাকে? প্লাস 3,000। তো এর সাথে 3,000 যোগ করলে কত হয়? 11,000, 3,000 হচ্ছে 14,000, আর 500 হচ্ছে 14,500 টাকা। ওকে, নেক্সট কোশ্চেন। ব্যাংক কর্তৃক যে বিলে আমানতকারী বিভিন্ন কর্তনগুলো ব্যাখ্যা করা হয়, ঠিক আছে, আমানতকারী বিভিন্ন ব্যাংক কর্তৃক যে বিলে আমানতকারী হিসাব থেকে বিভিন্ন কর্তনগুলো ব্যাখ্যা করা হয় তাকে কি বলে? অর্থাৎ যে কর্তন বলতে খরচ বোঝানো হচ্ছে, আমরা জানি ডেবিট মেমো দিয়ে খরচ বোঝানো হয়, খরচ, কস্ট, আর ক্রেডিট মেমো দিয়ে আয় বোঝানো হয়, ঠিক আছে। ক্রেডিট মেমো হচ্ছে আয়, ডেবিট মেমো হচ্ছে খরচ, আর ক্রেডিট মেমো হচ্ছে আয়। এটা এটা হচ্ছে নগদ, আমাদের যে ব্যাংক সমন্বয় বিবরণী আছে সেই ব্যাংক সমন্বয় বিবরণীর আমানতকারীর বইয়ের সাথে ক্রেডিট মেমো হচ্ছে যোগ হয়, ডেবিট মেমো বিয়োগ হয়।
ওকে, তাহলে এটা কি হবে? ডেবিট মেমোরেন্ডাম, যেহেতু খরচ, আর আয় হলে ক্রেডিট মেমোরেন্ডাম দিতাম। মালিকের মূলধন দায় হিসেবে গণ্য করা হয়, কারণ আমরা কোন নীতি অনুসরণ করি? সত্তার নীতি। সত্তার নীতি অনুযায়ী এই যে দায় আর মালিকানা সত্ত্ব, এটাকে আমরা কি হিসেবে গণ্য করি? আন্তঃদায়ী। এই যে মালিক যে টাকাটা দিবে এটা হচ্ছে আন্তঃদায়ী, আর যে ঋণ টাকা করে টাকা নেবো এটা হচ্ছে আমাদের বহিদায়ী। ঠিক আছে, তো নেক্সট আরেকটা অঙ্ক আছে, তো নেক্সট অঙ্কটা করে দিতে হবে। অঙ্কটা হচ্ছে মোহাম্মদ করিম 4000 টাকার একটা প্রাপ্য বিল পেয়ে 5% বার্তাই করেন। বিলটি 3 মাস মেয়াদি হলে বিলের বারটা কত হবে? ওকে, তো বিলের বারটা কত হবে একটু দেখি তো। 40,000 টাকার বিল, 40,000 গুণ কত হবে? 5%। তো 5% আগে করে নিই। তো 5% করার সহজ রুলস হচ্ছে 10% করব তার হাফ করে নিব। ঠিক আছে, 10% করব তার হাফ করে নিব, সবচেয়ে সহজ হবে 10%। তাহলে 40,000-এর 10% কত? এই যে পার্সেন্টের জন্য দুইটা শূন্য উঠাবো, এই যে 4,000, তাহলে তার হাফ করে নিব। 4,000-এর অর্ধেক কত? আমাদের 2,000। তো 2,000 হচ্ছে আমাদের বারটা, কিন্তু কত মাসের জন্য বলছে? 3 মাস মেয়াদি। তাহলে 2,000 ভাগ 12 গুণ 3, ভাগ 12 দিলে 1 মাসের জন্য চলে আসবে। ঠিক আছে, ভাগ 12 দিলে 1 মাসের জন্য চলে আসবে, আর 1 মাসে 3 দিয়ে গুণ দিলে 3 মাসের জন্য চলে আসবে। তাহলে যে কাটাকাটি 3 আর 4 কাটি, 12 কাটি, কত থাকে? 4 আর 4 2,000-এর ভিতরে কতবার যায়? 500 বার। তাহলে বারটা কত টাকা হবে? 500 টাকা। নেক্সট কোশ্চেন, সম্পত্তির ক্রয় মূল্য দেখানো হয় হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী? সম্পত্তির ক্রয় মূল্য দেখানো হয় হিসাব বিজ্ঞানের ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী। স্থায়ী সম্পত্তিকে তার ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়। স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে কিন্তু আমরা কোন নীতি বলি? স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বা ঐতিহাসিক মূল্য নীতি বলি। আবার যদি সমাপনী মজুদ বলা হয় তখন কিন্তু আবার রক্ষণশীলতার নীতি চলে আসবে। একটি বলা হচ্ছে আয় ব্যয় হিসেবে কত টাকা যাবে? তো একটু দেখে নিই। সদস্য সংখ্যা একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা হচ্ছে 50 জন, জন প্রতি চাঁদা হচ্ছে 10 টাকা, প্রাপ্ত চাঁদার পরিমাণ হচ্ছে 6,000 টাকা। ওকে, ইহাতে বিগত বছরের 500 টাকা ছিল, অগ্রিম 500 টাকা। তো আমাদের কোনো কিছুই দেখার দরকার নেই, বিগত কত ছিল, অগ্রিম কত ছিল, কত পাইলাম, কত নগদ না পাইলাম, এগুলো আমাদের দেখার দরকার নেই, কারণ আমরা আয় ব্যয় হিসাব বের করতেছি। তো আয় ব্যয় হিসাব যখন আমরা বের করব, কত টাকা আমরা নগদে পাচ্ছি না বাকিতে পাচ্ছি দেখার দরকার নেই, আমাদের কত টাকা অ্যাকচুয়ালি আয় এই বছরে ততটুকুই দেখবো। তাহলে 500 জন ব্যক্তি 10 টাকা করে দিছে, তাহলে একটা শূন্য শুধু এর সাথে অ্যাড হবে, তাহলে কত হবে? 500 গুণ 10, এই যে একটা শূন্য এখানে অ্যাড করে নেব, তাহলে কত হবে? 5,000 টাকা। নেক্সট কোশ্চেন, নগদ টাকা পয়সা আদান প্রদান সংক্রান্ত লেনদেন কোথায় লিপিবদ্ধ হয়? প্রাপ্তি প্রদান হিসেবে লিপিবদ্ধ হয়। নগদ প্রাপ্তি, নগদ যে আমাদের লেনদেন আছে এটা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসেবে লিপিবদ্ধ হয়। আচ্ছা, ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে নগদ আদান প্রদান লিপিবদ্ধ হয় নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায়। আর যেহেতু এখানে নগদ প্রাপ্তি নগদ প্রদান নেই, তাহলে আমরা বুঝতে পারছি এটা অব্যবসায়ী প্রতিষ্ঠান, এর জন্য প্রাপ্তি প্রদান হিসাব। ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতিকে মোকাবেলার জন্য যে সঞ্চিতি সৃষ্টি করা হয় সেটা হচ্ছে অনাদেয় ও সন্দেহজনক সঞ্চিতি। ভবিষ্যতে টাকা আদায় না হওয়ার সম্ভাবনা বিবেচনা করে সম্ভাব্য ক্ষতি অনুমান করে আগে থেকে যে প্রদর্শন করা হয় যে সঞ্চিতি, ও সেম কোশ্চেন হয়ে গেছে আর কি, অনাদেয় ও সঞ্চিতি। অনাদায়ী ও সন্দেহজনক সঞ্চিতি। পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ যেটা আমাদের সম্পদকে হ্রাস করে, সেটা হচ্ছে কি? বিপরীত সম্পত্তিবাচক হিসাব বা কন্ট্রা সম্পদ হিসাব। ঠিক আছে, বিপরীত সম্পত্তিবাচক হিসাব বা প্রতি সম্পত্তি হিসাব বা কন্ট্রা সম্পদ হিসাব। জনাব করিম রেশন লিমিটেড এর একজন অংশীদার, তিনি মাসের প্রথমে 800 টাকা করে উত্তোলন করে। ওকে, তাহলে আমরা এটা জানি কি, মাসের প্রথমে হলে 6.5, মাঝে হলে 6 এবং শেষে হলে 5.5। এটা কিন্তু মাসের ক্ষেত্রে যদি কোনো কিছু উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সুদ ধরতে পারবো না। এই সুদের হার যদি উল্লেখ না থাকতো তাহলে কিন্তু এগুলো আমরা কোনো কিছুই আর হিসাব করতাম না। তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে কিছু যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে 6% সুদ ধরবো, কারণ ঋণের সুদ আমার দিতেই হবে। উত্তোলনের ক্ষেত্রে সুদের কথা বলা না থাকলে এটা আমরা 6% ধরতে পারবো না, তবে মাসের ক্ষেত্রে 6 সুদের হার বলা না থাকলে সুদ আমরা উত্তোলনে ধরবো না। তো আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমরা অঙ্কটা একটু করি এবং সহজে কিভাবে গুণ করা যায় আমি একটু দেখিয়ে দেবো এখানে। তো আপনারা আপনাদের পদ্ধতি করবেন, আমার পদ্ধতি ভালো লাগলে আমার পদ্ধতিতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো কোশ্চেন এখানে বলা হচ্ছে কত টাকা উত্তোলন? 800 টাকা করে উত্তোলন করে, উত্তোলনের সুদ হচ্ছে 8%। ওকে, তো পার্সেন্টেজের জন্য দুইটা শূন্য কাটা, 8 হচ্ছে 64। ঠিক আছে, এবার কত পার্সেন্ট ধরতে বলছে? প্রত্যেক মাসের শুরুতে আমাদের কত ছিল? 6.5 অথবা 6 অথবা 5.5। এবং আমি বলে দিচ্ছি যদি উত্তোলনের সুদ বলা না থাকে তাহলে আমরা কিন্তু কোনো সুদ ধরতে পারবো না, তবে মাসের কথা বলা না থাকলে 6 মাস। আবার ঋণের ক্ষেত্রে যদি কোনো সুদের কথা বলা না থাকলেও ঋণের সুদ আমাদের ধরতেই হবে, এক্ষেত্রে কোনো ছাড় নাই।
ওকে, তো এখানে আমাদের 6.5 যেহেতু আমাদের ধরতে হবে, তো এটা আমরা সহজে কিভাবে করতে পারি, তো আপনারা যে পদ্ধতিতে করবেন, তো 6.5 কে আমি একটু ভেঙে নিই, 5 1 আর 0.5, ঠিক আছে। ওকে, তো 664 গুণ 10 দিলে কত হবে, 640, 640-এর অর্ধেক কত, 320, তাহলে এই যে 5-এর অংশ আমরা পেয়ে গেছি 320। 64-কে 1 দিয়ে গুণ দিলে কত হবে, 64, আর 64-এর অর্ধেক কত, 32। এবার যোগ করে দেন, মনে করছিলাম ভুল করে ফেলছি নাকি, ঠিকই আছে, 320, 64 আর 32 কত হয়, 6। তো 300, এখানে লাস্টে 6 আছে। ওকে, তো 320 আর 64 যোগ করলে হয় 384, এবং 384 আর 32 যোগ করলে কত হবে, 416 টাকা, ঠিক আছে। 320, 64, 32 যোগ করলে কত হবে, 416 টাকা। নেক্সট কোশ্চেন, তো নেক্সট কোশ্চেনে বলা আছে 25% চালানে প্রেরিত পণ্য 6000 টাকা খরচেই কত টাকা সমাপনী মজুদ কত টাকা আসবে, ঠিক আছে। সমাপনী মান কত টাকা আসবে এটার, তো 6000 টাকা আমাদের এই যে টাকাটা বাদ দিতে হবে আর কি, 25% চালানের টাকাটা বাদ দিতে হবে 6000 থেকে। তো 6000-এর 25% কত, তো আমরা জানি 100-র অর্ধেক হচ্ছে 50 আর 50-এর অর্ধেক হচ্ছে 25, অর্থাৎ 6000-কে আমরা যদি দুইবার অর্ধেক করি, 6000-কে আমরা অর্ধেক করি যদি দুইবার অর্ধেক করি, তাহলে আমরা 25% পেয়ে যাব, ঠিক আছে। তো 6000-এর অর্ধেক হচ্ছে 3000, আর 3000-এর অর্ধেক হচ্ছে 1500, ঠিক আছে। আমরা 25% কিভাবে করলাম, এই যে 100-র অর্ধেক 50, 50-এর অর্ধেক 25, অর্থাৎ দুইবার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য 6000-এর একবার অর্ধেক করলাম 3000, আর একবার অর্ধেক করলাম কত, 1500। তো 6000 থেকে 1500 বাদ দিলে কত হবে, 4500। নেক্সট কোশ্চেনে আসি, একটি মেশিন সংস্থাপনের জন্য 10,000 টাকা মজুরি খরচ করা হয়, যার জন্য ডেবিট করতে হবে কি, তো মজুরি সম্পত্তি ক্রয় থেকে শুরু করে প্রথমবার চালু করা পর্যন্ত যাবতীয় যত খরচ আছে এটি সম্পত্তি নামে অন্তর্ভুক্ত হবে, সুতরাং এটি যন্ত্রপাতি হিসাব ডেবিট। নেক্সট কোশ্চেন, হিসাব বিজ্ঞান দিবস পালন করা হয় কত তারিখে, 10 নভেম্বর। সমাপন পরবর্তী রেওয়ামিল, তো সমাপন পরবর্তী অর্থাৎ সমাপনী জাবেদার মাধ্যমে আমরা এখানে রেওয়ামিল হবে, সমাপনী জাবেদার মাধ্যমে আমরা সকল ধরনের নামিক হিসাব অর্থাৎ আয় ব্যয় উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, তারপরে হচ্ছে লভ্যাংশ, এগুলো বন্ধ করে দিই। তো এইগুলোর বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এখানে জের থাকবে, তো সুদ আয়, আয় এর কোনো জেরই থাকবে না, জের শূন্য হয়ে যাবে। লভ্যাংশ, উত্তোলন, এই বা জীবন বীমা প্রিমিয়াম, এইগুলো হচ্ছে সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ হয়ে যায়। তো সবগুলো হওয়ারও সুযোগ নেই, তাহলে পুঞ্জীভূত অপচয় হচ্ছে আমাদের বিপরীত সম্পত্তিবাচক হিসাব, এবং বিপরীত সম্পত্তিবাচক হিসাব সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয় না, সমাপনী জাবেদার মাধ্যমে আয় ব্যয় উত্তোলন এই ধরনের হিসাব বন্ধ করে দেওয়া হয়। সমাপ্ত মূলধনের জের বলা হচ্ছে, আগে বলে দিই এই 3000-এর এখানে কোনো কাজ নেই। সমাপ্ত মূলধনের জের হচ্ছে, এটা ভুল করে চলে আসছে, সমাপ্ত মূলধনের জের হচ্ছে 21000 টাকা। তিনি ব্যবসায়ে 6000 টাকা প্রদান করে, আর এটা হবে উত্তোলন, ঠিক আছে, উত্তোলন। তিনি ব্যবসায় 6000 টাকা প্রদান করেন এবং 4000 টাকা উত্তোলন করে, তার এই বছরের আয় হচ্ছে 8000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধন কত ছিল, আমরা জানি প্রারম্ভিক থেকে সমাপনীতে আসতে যা যা করা লাগে সমাপনী থেকে প্রারম্ভিকে যাইতে তার উল্টো করা লাগবে। তো ব্যবসায় প্রদান করলে আমরা কি করতাম, কি যোগ, এখন করব কি বিয়োগ। উত্তোলন করলে আগে করতাম বিয়োগ, এখন করব কি যোগ। নিট আয় আগে করতাম কি, নিট আগে যোগ করতাম, এখন করব বিয়োগ, ঠিক আছে। তো টোটাল বিয়োগ আমাদের কত হাজার, এই যে 8 আর 6 হচ্ছে টোটাল 14,000 টাকা বিয়োগ হওয়ার কথা, আর যোগ হয়েছে কত, 4000। তাহলে এখানে ব্যালেন্স থাকে কত, মাইনাস ব্যালেন্স 10,000। এবার 10,000 21,000 থেকে 10,000 বাদ দিলে কত থাকে, 11,000 অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিট মুনাফা, আসলে এখানে কোশ্চেনটা যদি করা হতো কর পরবর্তী নিট মুনাফা তাহলে অ্যাকচুয়ালি রাইট হতো। তো কর পরবর্তী নিট মুনাফা হচ্ছে 24,000, করের হার হচ্ছে 20%, তো করের হার 20%, তো 20, আর হচ্ছে তাহলে কর যদি 100 টাকা যদি আমাদের মুনাফা হয়, কর যদি 20 টাকা হয়, তা কর পরবর্তী মুনাফা হবে কত টাকা, 80 টাকা। তো এটাও কি কর পরবর্তী নিট মুনাফা, তাহলে উপরেও কর পরবর্তী নিট মুনাফা, নিচেও কর পরবর্তী নিট মুনাফা। আর আমাদের কোশ্চেনে যেটা চাবে সেটা দেখুন, কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে করের পরিমাণ কত, ঠিক আছে। তো করের পরিমাণ কত পাচ্ছি আমরা এখানে 20, তাহলে একটু কাটাকাটি করি, 20 80-র ভিতর কতবার যায়, 4 বার, 4 24-এর ভিতর কতবার যায়, 6 বার, আর এখানে শূন্য আছে কয়টা, 3টা, তাহলে কত হবে, 6000। নেক্সট কোশ্চেন, ডেবিট মেমোরেন্ডাম নয় কোনটি, তো আমরা জানি ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে খরচ, ব্যাংক সার্ভিস চার্জ খরচ, এনএসএফ চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড খরচ, চেক প্রিন্টিং খরচ, আর বকেয়া চেক হচ্ছে আমাদের আউটস্ট্যান্ডিং চেক। আর এইটা হচ্ছে কোথায় যায়,
এটা আমাদের হচ্ছে পাস বইয়ের সাথে বিয়োগ হয়, ঠিক আছে। আর ডিপোজিট ইন ট্রানজিট বা প্রতিমধ্যে চেক আমাদের পাস বইয়ের সাথে কি হয়, যোগ হয়। আর আউটস্ট্যান্ডিং চেক বা ইস্যুকৃত চেক আদায় হয়নি, এটা বিয়োগ হয়। ক্রয় জাবেদা থেকে সহকারী খতিয়ানে পোস্টিং দেওয়া হয় প্রতিদিনে। নিচের কোন ধারাবাহিকতা সাধারণত আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? এটা এই কোশ্চেন দেওয়ার আরেকটা কারণ হচ্ছে এখান থেকে কিছু বিষয় আছে যেগুলো জানা জরুরি, ঠিক আছে। ঠিক ফলাফল, তাহলে অ্যান্সার হবে কি আয় বিবরণী। কোশ্চেনে যদি বলা হয় আর্থিক অবস্থা, এই বললে অ্যান্সার হবে হচ্ছে উদ্বৃত্তপত্র। তাহলে আর্থিক ফলাফল বললে আয় বিবরণী, আর্থিক অবস্থা বললে উদ্বৃত্তপত্র। এবং এই সবগুলো বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল নীতি অনুযায়ী। আর উদ্বৃত্তপত্রে হিসাবকাল নীতিও থাকবে, চলমান প্রতিষ্ঠান ধারণাও থাকবে। উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয় নির্দিষ্ট দিন তারিখ সময় বিন্দুতে, আর বাকি যেগুলো আছে এগুলো প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য। বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলির পর বাজেয়াপ্ত শেয়ারের অর্থ নিম্নের কোন হিসাবে স্থানান্তর করা হয়? এটা হবে মূলধন সঞ্চিতি। ধারে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কুলীন সঞ্চিতি সংরক্ষণ পদ্ধতি হিসাব বিজ্ঞানের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? মিলকরণ নীতি বা ম্যাচিং নীতি। আর এখানে যদি ধারে বিক্রয় না বলে দেনাদার বলতো তাহলে অ্যান্সার হতো রক্ষণশীলতার নীতি। 2011 সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির আচ্ছা, এটা হচ্ছে A = L + OE এবং কোশ্চেনে চেয়েছে মালিকানা সত্ত্বের কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে মালিকানা সত্ত্ব, এখানে বলেছে সম্পত্তি কমেছে, তাহলে সম্পত্তি কমলে মালিকানা সত্ত্ব কমবে। দায় বেড়েছে, দায় বাড়লে মালিকানা সত্ত্ব ওকে, দায় কমেছে, সরি দায় কমেছে, দায় কমলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে এখানে 90,000 প্লাস, এখানে 50,000 মাইনাস, তাহলে অ্যান্সার হবে 40,000 বেড়েছে। নেক্সট কোশ্চেন, 3,20,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার হচ্ছে 25%। 2 বছর পর বহিমূল্য কত হবে? তা আমরা অঙ্কটা কিভাবে করব? 3,20,000 গুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা প্রত্যেক বছরের অবচয়টা বাদ দিয়ে দিই, তাহলে 25%। আমরা আগেই দেখেছিলাম 25% কিভাবে নির্ণয় করতে হয়। 150 25, অর্থাৎ আমরা যদি কোনোটাকে দুইবার অর্ধেক করি তাহলে আমরা 25%-এ পৌঁছাই যাব। তাহলে 3,20,000 এর অর্ধেক কত? 16, তার অর্ধেক কত? 8, অর্থাৎ 80,000। 3,20,000 এর অর্ধেক হচ্ছে 1,60,000, আর 1,60,000 এর অর্ধেক হচ্ছে 80,000। তাহলে আমাদের এখানে অবচয় হচ্ছে 80,000। তাহলে 80,000 যদি 3,20,000 থেকে বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 2,40,000, ঠিক আছে। 2,40,000 হচ্ছে প্রথম বছরের আমাদের বহিমূল্য, কিন্তু আমাদের চেয়েছে 2 বছর পরে। তাহলে আরেকবার বাদ দিতে হবে, কত পার্সেন্ট? 25%। আমরা 25% কি করব? দুইবার অর্ধেক করে দিব। তাহলে 2,40,000 এর অর্ধেক হচ্ছে 1,20,000, আর 1,20,000 এর অর্ধেক হচ্ছে 60,000। তাহলে দুইবার অর্ধেক করলাম, আমরা 60,000 পেয়ে গিয়েছি। তো 25% হচ্ছে 60,000। তো 60,000 যদি আমরা বিয়োগ দিই, 2,40,000 থেকে 60,000 বিয়োগ দিই, তাহলে কত থাকবে? আমাদের 1,80,000। ওকে, ম্যানেজমেন্ট কোশ্চেনে আসছি। আজকের অ্যাকাউন্টিং কোশ্চেন, ম্যানেজমেন্ট কোশ্চেন মোটামুটি একটু কঠিন করার চেষ্টা করছি, এবং সবগুলো কোশ্চেন যদি অ্যানালাইসিস করেন আজকের কোশ্চেনটা একটু কঠিন আছে। তো আপনার পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখবেন, এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের যেই সাজেশন আছে, তারপরে যেই মডেল টেস্টগুলো আছে সবগুলো যদি ভালো করে করেন মোটামুটি একটা মার্ক পাইলে আপনারা আশা করি জিএসটিতে চান্স হয়ে যাবেন। জিএসটি পরীক্ষার পরপরই আমি জানাই দিব কত আপনাদের জন্য সেফ জোন হবে। ওকে, দত্ত অধীনতা পরিহার করা উচিত কোন নীতির আলোকে? আদেশের ঐক্যে একজন মাত্র ব্যক্তি, একজন ব্যক্তির আদেশকর্তা থাকবেন একজন মাত্র ব্যক্তি, সুতরাং দত্ত অধীনতা পরিহার করা যাবে। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থান এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করার নীতি কোন নীতি? এটা হবে শৃঙ্খলা নীতি। প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্যের মান দেখে মান নির্ধারণ করা, এবং সেই কৌশলকে কি বলা হয়? একটা যদি আপনি স্ট্যান্ডার্ড মান ক্রিয়েট করেন, স্ট্যান্ডার্ড মান ক্রিয়েট করা হয়, সেটাকে বলা হয় বেঞ্চমার্কিং, ঠিক আছে, বেঞ্চমার্ক, এটাকে বলা হয় বেঞ্চমার্ক। নেক্সট কোশ্চেন, বাংলাদেশে সরকারি কর্মী নির্বাচন করা হয় কোনটির মাধ্যমে? সরকারি কর্ম কমিশন। এবং আপনারা বই খুললে দেখতে পাবেন মিররই এখানে বলা আছে সরকারি কর্মী নির্বাচন করা হয় কোনটির মাধ্যমে? কর্ম কমিশন। নেক্সট কোশ্চেন, ব্যবস্থাপনা সর্বজনীন এই মতবাদটি কে দিয়েছিলেন? এটি হবে সক্রেটিক্স। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? রণকৌশল হচ্ছে স্থায়ী পরিকল্পনা। 5 বছরের অধিক সময় ধরে ব্যবহারযোগ্য পরিকল্পনাকে কি বলা হয়? 1 বছরের কম সময় বা 1 বছর পর্যন্ত হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী পরিকল্পনা, এটি নিশ্চয়ই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অফ দ্য জব ট্রেনিং নয় কোনটি? সেমিনার অফ দ্য জব ট্রেনিং, পেশাগত ডিপ্লোমা কোর্স অফ দ্য জব ট্রেনিং, কনফারেন্স হচ্ছে এইগুলো হচ্ছে হ্যাঁ অফ দ্য জব ট্রেনিং। আর ইন্টার্নশিপ হচ্ছে আপনাকে কোনো প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে কাজ শেখাকে বলা হয় ইন্টার্নশিপ, যেটা আমাদের বিবিএর পরে করতে হয়। তো এটা কি একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে থেকে আপনার অন দ্য জব ট্রেনিং। আর উপরে যেগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে অফ দ্য জব ট্রেনিং, অর্থাৎ আপনাকে জ্ঞান দিচ্ছে কিন্তু এখানে কোনো অ্যাকচুয়ালি কাজের সাথে কোনো কানেকশন নাই, কিন্তু এটার সাথে কাজের সাথে সরাসরি কানেকশন আছে। ব্যবস্থাপনার মূলনীতি কয়টি? 14টি। একটি ব্রিজ, তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে পদ্মা ব্রিজ তৈরি
কোন ধরনের পরিকল্পনা? এটা পদ্মা ব্রিজকে বারবার তৈরি করা হয়, একবার তৈরি করা হয়, সুতরাং এটা একটা একার্থ পরিকল্পনা। নিচের কোনটি কখন বিবরণপত্র প্রচার করা হয়? বিবরণপত্র আসলে নিবন্ধনের পর আর শেয়ার ইস্যুর পূর্বে প্রচার করা হয়। নিবন্ধনের পর আর শেয়ার ইস্যুর পূর্বে, এখানে তো নিবন্ধনের পূর্বে আছে, এই জন্য অ্যান্সার হবে না। নিবন্ধনের পর শেয়ার ইস্যুর পূর্বে। সিটি ব্যাংক কোন ধরনের মালিকানা? সিটি ব্যাংক হচ্ছে ব্যাংক, বীমা, বড় বড় মাল্টিন্যাশনাল কর্পোরেশনের যদি নাম বলা হয় সেক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি। নেক্সট কোশ্চেন, কোম্পানি নিবন্ধনের কত দিনের কত সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা আয়োজন করতে হবে? 6 মাস বা 180 দিন। কখন পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে? পাবলিক লিমিটেড কোম্পানির কাজ শুরু করার জন্য অবশ্যই কার্যারম্ভের অনুমতিপত্রের প্রয়োজন হয়, যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য প্রয়োজন হয় না, তারা নিবন্ধনের পরপরই কাজ শুরু করতে পারে। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সাধারণভাবে অংশীদারদের দায় কেমন হয়? অংশীদারদের দায় কিন্তু অসীম হয়। আবার কোম্পানি সংগঠনের ক্ষেত্রে যারা কোম্পানির শেয়ার হোল্ডার আছে তাদের দায় কিন্তু লাইবিলিটিস কিন্তু আবার লিমিটেড, ঠিক আছে। এক মালিকানা এবং অংশীদারির দায় হচ্ছে অসীম। নিচের কোন অংশীদারি ব্যবসায়ী পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না? সীমিত অংশীদার যারা আছে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য অংশীদারি ব্যবসায়ী নেওয়া হয়, তো সুতরাং তারা অংশীদারি ব্যবসায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না। নাবালক অংশীদার সাবালক হওয়ার কতদিনের মধ্যে প্রকাশ করতে হয়? এটা 6 মাস বা 180 দিন হবে। এবং আপনাদের ধারাগুলো পড়ে নেবেন, কোন ধারা অনুযায়ী এই নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে, কত ধারায় বিলুপ্তি সম্বোধন সম্পর্কে বলা আছে, কত ধারায়। নিম্নোক্ত কোন জাতীয় শেয়ার শুধু কোম্পানির শেয়ার হোল্ডারদের নিকট মূলধন সংগ্রহের জন্য বিলি করা হয়? এটা হবে কি ওকে, নিম্নোক্ত কোন শেয়ার শুধু কোম্পানির শেয়ার হোল্ডারদের নিকট থেকে মূলধন সংগ্রহের জন্য দেওয়া হয়? অগ্রাধিকার শেয়ার কোম্পানির মালিকদের নিকট থেকে মূলধন সংগ্রহের জন্য দেওয়া হয়। আর লভ্যাংশের পরিবর্তে বোনাস শেয়ার ইস্যু করা হয়। কোম্পানির অবসানে গেলে সবার শেষে দাবি পাই কে? যদি এখানে বিলম্বিত শেয়ার না থাকতো বা প্রবর্তক না থাকতো, অ্যান্সার হইতে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। যেহেতু বিলম্বিত আছে এই জন্য বিলম্বিত অ্যান্সার হবে। এবং যদি এখানে বলতে সবার আগে পাই কে, সবার আগে ঋণদাতা বা ডিবেঞ্চার পাই, তারপরে পাই অগ্রাধিকার শেয়ার, তারপরে সাধারণ শেয়ার, তারপরে বিলম্বিত শেয়ার। অব্যাংকিং বললে 20, ব্যাংকিং বললে 10। ওকে, পাবলিক লিমিটেড কোম্পানির পরিমেল নিয়মাবলীর বিকল্প কপি কোনটি? টেবিল এ। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালতের কর্তৃক বিলোপ সাধন হয়েছে? আদালত কর্তৃক হচ্ছে সবার লাস্টে 44 ধারা। কোম্পানি আইন 1994 কত ধারা অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির কমপক্ষে 3 জন পরিচালক থাকবে? অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা কিন্তু 3 জন সর্বনিম্ন, সদস্য সংখ্যা কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, পরিচালক সংখ্যা সর্বনিম্ন 3 জন। এবং এই পরিচালক সংখ্যা সম্পর্কে বলা আছে কত ধারায়? 90 ধারায়। মালিকানার ভিত্তিতে ব্যবসা কত প্রকার? 5 প্রকার। বর্তমানে কত সালের আইন দ্বারা সমবায় সমিতিগুলো পরিচালিত হচ্ছে? 2001 সালের। ন্যূনতম চাঁদার বিষয়টি কোন কোম্পানির সাথে কোন সংগঠনের সাথে সম্পর্কিত? পাবলিক লিমিটেড কোম্পানি। বাজার এবং শহরের উৎপত্তি হয় ব্যবসায়ের কোন যুগে? মধ্যযুগে। নাবালক অংশীদার সাবালকত্ব প্রাপ্তির কত দিনের ভিতর স্বাক্ষর করতে হয়? 180 দিন। উপরে হয়তো কোশ্চেনটা একবার ছিল, ভুল করে 2 বার হয়ে গেছে। ওকে, শিক্ষানীতি বা আইন বা নীতি এই জিনিসগুলো প্রচলন হয় কোন পরিবেশের মাধ্যমে? রাজনৈতিক পরিবেশের মাধ্যমে। আসলে শিক্ষানীতিগুলো যেহেতু সরকারিভাবে বা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এই জন্য এটি রাজনৈতিক পরিবেশের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। সার উৎপাদন কোন শিল্পের অন্তর্গত? যৌগিক শিল্পের অন্তর্গত। পণ্যের সত্যগত উপযোগ অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানা যেটা চেঞ্জ হয় সেটাকে বলা হয় সত্যগত উপযোগ। এটি বাণিজ্যের মাধ্যমে হয়। প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে এই ধরনের কোনো মালিকানা চেঞ্জ হয় না, সুতরাং এটা অ্যান্সার হবে না। খনিজ তেল থেকে পেট্রোল তৈরি করালে সেটা কোন শিল্পের অন্তর্গত হবে? এটা হচ্ছে বিশ্লেষণ শিল্পের অন্তর্গত হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমাদের আজকের যে মডেল টেস্ট ছিল এটি পর্যন্তই। এবং আপনারা আশা করি সকলের পরীক্ষা ভালো হবে এবং সকলে ভালো করে পরীক্ষা দিবেন। তো এই যে মডেল টেস্ট ছিল শেষ মুহূর্তে আপনারা একটু ইডিয়ম ফ্রেজ, প্রিপোজিশন, ভোকাবুলারি, তারপরে ট্রান্সলেশন এবং আগে আমাদের হচ্ছে আমরা কিভাবে প্যাসেজ আসলে কিভাবে অ্যান্সার করবে এই টেকনিক লাস্ট 2 মডেল টেস্টে দেখিয়েছি। এবং প্রথমে 1 থেকে 5 6 পর্যন্ত টোটাল 6টা মডেল টেস্টে অনেক সেকশন থেকে আমি কোশ্চেন কভার করছি। তো ওই সেকশনগুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, আশা করি আপনারা মিনিমাম একটা মার্ক, চান্স পাওয়ার জন্য মিনিমাম একটা মার্ক আপনারা ওই সেকশন থেকে, ওই সেকশন মানে ওই কোশ্চেন থেকে হুবহু কমন পাবেন আমি সেটা বলতেছি না, যেই সেগমেন্ট থেকে আমি কোশ্চেন করছি সেই সেগমেন্টগুলো যদি আপনারা সঠিকভাবে পড়ে যান তাহলে ইনশাল্লাহ ভালো করবেন। এবং আর হচ্ছে ইংলিশের গ্রামার এবং অ্যাকাউন্টিং সহ কি কি পড়তে হবে সবকিছু বলে দেওয়া আছে। এবং বিভিন্ন সালের অ্যাকাউন্টিং এর কোশ্চেন এবং ইংলিশের কোশ্চেন, ইংলিশের গ্রামার
সম্পূর্ণ ইংলিশের একটা 1 ঘন্টার গ্রামার এবং অ্যাকাউন্টিং সম্পর্কে অনেক কিছু বলা আছে, কোশ্চেন ব্যাংক সলিউশন করা আছে। তো অ্যাটলিস্ট আপনি যদি চ্যানেলের এইগুলো দেখেন তাহলে আশা করি আপনাদের প্রিপারেশনে শেষ মুহূর্তের কাজে দিবে এবং আপনারা এই জিনিসগুলো পড়বেন। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়বেন, অ্যানালজি, ইডিয়ম, ফ্রেজ, প্রিপোজিশন, ভোকাবুলারি মুখস্থ আইটেমটা দেখবেন, ট্রান্সলেশন দেখবেন এবং গ্রামারের আমার স্ট্রাকচার দিয়ে আছে, সেই গ্রামার অনুযায়ী আপনি প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে কম্প্যাক্ট থেকে দেখলে আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে। তো অবশ্যই সকলের জন্য শুভকামনা থাকবে, সকলের স্বপ্ন পূরণ হোক। আল্লাহ হাফেজ।